আসসালামু আলাইকুম। লজেন্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারক নিয়ে। কারক নিয়ে যদি একটু জটিল প্রশ্ন করা হয় তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষার্থীরা একটু জটিলতার সম্মুখীন হন। তো কারক নিয়ে কী কী ধরনের জটিলতার সম্মুখীন হতে পারেন এবং এই ধরনের সমাধানগুলো কীভাবে আমরা সহজভাবে বুঝতে পারি, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আসা যায় কারক কী। কারক শব্দের অর্থকে যদি বিবেচনা করা হয় তাহলে কারক শব্দটাকে যদি আমরা একটু ভাঙি, দেখেন প্রকৃতি প্রত্যয় দিয়ে গঠিত একটা শব্দ কারক। এটাকে ভাঙলে আসে ক্রি যোগ নক। ক্রি শব্দটা আমরা যখন প্রকৃতি প্রত্যয়ের আগের ক্লাসে কিন্তু আমরা ক্রি শব্দটা কই থেকে এসেছে এটা আমরা বুঝতে পারি যে ক্রি কর ধাতু থেকে ক্রি শব্দটা এসেছে। তো কর ধাতু থেকে যদি কাজটা কি হয় তাহলে করা, করা বলতেই কাজ বোঝায়। তার মানে এই কারক শব্দটা দিয়ে যদি আমরা বোঝাতে চাই যে কারক শব্দটার অর্থ কি, তাহলে বলবো যে কোনো ক্রিয়া বা কার্য সম্পাদনকারী। কিন্তু এই ক্রিয়া বা কার্য সম্পাদনকারী এটা দিকে আমরা কারককে বুঝতে পারবো, এটা তো কারক শব্দের অর্থ। কিন্তু কারক বলতে আসলে কি বোঝায়? কারক বলতে আমরা বুঝবো যে ক্রিয়াপদের সঙ্গে বা ক্রিয়ার সঙ্গে বা কোনো কাজের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্কটা, অর্থাৎ অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্কটা থাকবে সেটা হচ্ছে কারক। যদি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি, আমি একটা উদাহরণ দিই যে আমার ভাই সকালবেলায় স্কুলে যায়। তো দেখেন আমি এখান থেকে প্রশ্ন করি, সম্পর্কগুলো তৈরি করার চেষ্টা করি। এখানে কাজটা কি বা ক্রিয়াটা কি? ক্রিয়াটা হচ্ছে যাওয়া। কিন্তু আমি যদি প্রশ্ন করি যে কে যায়, কে যায়? আমার ভাই যায়। কোথায় যায়? স্কুলে যায়। কখন যায়? সকালবেলায় যায়। তো এই যে সম্পর্কগুলা, এই সম্পর্কগুলাই হচ্ছে কারক। এখানে কোনো নির্দিষ্ট পদ কিন্তু কারক না, বরং এই পদের সঙ্গে কোনো নির্দিষ্ট পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্কটা, এই সম্পর্কটাকেই আমরা কারক বলি। তো এই ক্রিয়াপদের সম্পর্কের উপর ভিত্তি করে কারককে হচ্ছে 6টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা কিন্তু সবাই জানি, একেবারে ছোটবেলা থেকে পড়ে আসছি কি, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপদানকারক এবং অধিকরণকারক। তো প্রথমে আসা যাক কর্তৃকারক নিয়ে। কর্তৃকারক বলতে সাধারণত কি বোঝায়? কর্তা, অর্থাৎ যখন কোনো কাজ যে সম্পন্ন করছে, কর্তা সম্পন্ন করছে, এই জন্য একে আমরা বলছি কর্তৃকারক। আমি যদি উদাহরণ দিই, আমি গান গাই। দেখেন কার্য সম্পন্ন কে করছে, কাজ কে করছে? আমি করছি। তো যে কাজ সম্পন্ন করবে, কোনো বাক্যে যে কাজ সম্পন্ন করবে তাকে আমরা কর্তা বলবো। তো এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। তো এই কর্তাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটু খেয়াল করবেন যে কর্তৃকারককে কিন্তু 4টা ভাগে ভাগ করা হয়নি, কর্তাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে মুখ্য কর্তা, একটা হচ্ছে প্রযোজক কর্তা, একটা প্রযোজ্য কর্তা, আর একটা হচ্ছে ব্যতিহার কর্তা। তো এই 4টা নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে আসা যাক মুখ্য কর্তা নিয়ে। সহজভাবে আমরা চিন্তা করব যে মুখ্য কর্তা বলতে বোঝা হচ্ছে যে ক্রিয়া সম্পন্ন করছে কারো ধরনের সাহায্য ছাড়া। এই মুখ্য কর্তাকে আমরা অনেক সময় প্রধান কর্তা বলি বা হচ্ছে একক কর্তাও বলি, কারণ কোনো ধরনের সাহায্য ছাড়া, কারো সাহায্য ছাড়া সে এককভাবে একটা কাজ সম্পন্ন করছে। যেমন সাধারণ উদাহরণ, আমি ভাত খাই বা অনেক বল খেলে। এই বাক্যগুলোতে অনেক বা আমি এরা কিন্তু কারো ধরনের সাহায্য ছাড়া, কারো প্ররোচনা ছাড়াই এই কাজটি সম্পন্ন করছে। এই জন্য এটি হচ্ছে মুখ্য কর্তা। এরপর আসা যাক প্রযোজ্য কর্তা এবং প্রযোজক কর্তা। এই দুটো বিষয়কে আমরা একসঙ্গে বুঝবো। তো একটা উদাহরণ দিই, খুব কমন একটা উদাহরণ, বাবা ছেলেকে পড়াচ্ছে। তো দেখেন এখানে কাজটা কি? কাজটা হচ্ছে পড়াচ্ছেন, পড়ানো কাজ। তো কাজটা কে সম্পন্ন করছেন? বাবা করছে। কিন্তু বাবা কি নিজে পড়ছেন? বাবা তো নিজে পড়ছেন না। তার মানে এই যে বাবার পড়ানোর, এই পড়ার কাজটা কি করছে? পড়ার কাজটা কিন্তু ছেলে করছে, কিন্তু পড়ানোর কাজটা বাবা করছে। অর্থাৎ ছেলে যে পড়ছে কার প্রযোজনায় পড়ছে? বাবার প্রযোজনায় পড়ছে। যেহেতু বাবার প্রযোজনায় পড়ছে তার মানে হচ্ছে বাবা প্রযোজক, আর যে প্রযোজিত হচ্ছে, ছেলে প্রযোজিত হচ্ছে, ছেলে হচ্ছে প্রযোজ্যকর্তা। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এখন আসা যাক হচ্ছে ব্যতিহার কর্তা নিয়ে। খুব সহজে আমরা চিন্তা করব ব্যতিহার কর্তা, যে একই সময়ে একই কাজ একাধিক কর্তা সম্পন্ন করবে। যেমন আমি বলি যে ছাত্র শিক্ষক সম্মেলন। দেখেন এই ছাত্র শিক্ষক সম্মেলনের বিষয়টা কিন্তু কি দাঁড়ায়? হচ্ছে ছাত্র শিক্ষক একই সময়ে একটা সম্মেলনে অংশগ্রহণ করে। অথবা আমি বললাম যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তো দেখেন বাঘে মহিষে এরা একই সময়ে একই কার্য সম্পন্ন করছে এবং একই কার্য সম্পন্ন করার কারণে তাদেরকে হচ্ছে আমরা ব্যতিহার কর্তা বলি। তো এটা গেল হচ্ছে কর্তার প্রকারভেদ। তবে আরো কিছু প্রকারভেদ আছে, যেমন হচ্ছে প্রকাশভঙ্গি অনুসারে হচ্ছে কর্তাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে হচ্ছে কর্তৃবাচ্যের কর্তা। কর্তৃবাচ্যের কর্তা কেমন? যেখানে হচ্ছে একটা বাক্যে কর্তাকে যদি প্রাধান্য দেওয়া হয় তখন আমরা তাকে বলি কর্তৃবাচ্যের কর্তা। যেমন আমি বললাম আমি স্কুলে যাই বা অনেক বল খেলে। তো এই বাক্যে অনেক অথবা আমি,
এই যে শব্দগুলো এখানে কিন্তু কর্তাকে প্রাধান্য পাওয়া হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বল খেলে, এখানে খেলা হচ্ছে ক্রিয়া, বা হচ্ছে স্কুলে যাওয়াটা হচ্ছে ক্রিয়া, কিন্তু প্রাধান্যটা কে পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে হচ্ছে কর্তা। তো যে বাক্যে কর্তা প্রাধান্য পাচ্ছে তাকে আমরা বলি কর্তৃবাচ্যের ক্রিয়া। এরপরে আসে হচ্ছে ভাববাচ্যের ক্রিয়া। ভাববাচ্যের ক্রিয়া বলতে বোঝাবে যে বাক্যে অবশ্যই কর্তা থাকবে, কিন্তু যেই বাক্যে কর্তা থাকার পরও ক্রিয়ার ভাব বা ক্রিয়াপদের প্রাধান্য বেশি থাকবে, সেই বাক্যের যে কর্তাটা হবে সেটি হচ্ছে কর্তৃবাচ্যের, সেটা হচ্ছে ভাববাচ্যের ক্রিয়া, সে ভাববাচ্যের কর্তা। যেমন আমি বললাম আমার যাওয়া হবে না, এখানে এই বাক্যটিতে কর্তা কিন্তু হচ্ছে আমি, আমি কাজ করব, আমার যাওয়া হবে না, কিন্তু প্রাধান্য কি পাচ্ছে দেখেন, প্রাধান্য পাচ্ছে কিন্তু যাওয়া, একটা ক্রিয়ার ভাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তো যে বাক্যে ক্রিয়ার ভাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে সে বাক্যের যে কর্তাটা সেটি হচ্ছে ভাববাচ্যের কর্তা। আরেকটা থাকে কর্মকর্তৃবাচ্যের কর্তা। এটা কি? এই বিষয়টা হচ্ছে যখন কোনো কর্ম, কর্ম কি সেটা আমরা হচ্ছে কর্মকারকে আলোচনা করব, কিন্তু এখন বিষয়টা একটু জেনে রাখেন যে কর্ম যে বাচ্চা কর্ম কর্তার স্থানে এসে কর্ম সম্পাদন করবে, অর্থাৎ ওই বাক্যে কর্তা আলাদাভাবে কর্তা থাকবে না, কর্ম কর্তার স্থানে চলে আসবে এবং সে নিজে কর্তার দায়িত্ব পালন করবে। যেমন আমি বললাম বাঁশি বাজে, এই বাক্যটিতে বাঁশি বাজে যখন আমি বলছি, বাঁশি কি একা একাই বাজবে? অবশ্যই একা একা বাজবে না, কেউ না কেউ বাজাতে হবে। কিন্তু এইখানে যে বাঁশি বাজে, এই যে বাঁশি কর্মটা সে কি করলো, সে কর্তার স্থানে চলে আসলো, কর্তার স্থানে এসে হচ্ছে সে বাঁশি বাজাচ্ছে, সে নিজে বাজছে, কেউ বাজাচ্ছে, সো এই বিষয়টা উজ্জ্বল রয়েছে। তো বাঁশি বাজে যখন আমরা বলছি তার মানে হচ্ছে এই কর্মটা কর্তার স্থানে চলে যাচ্ছে। যে এই যে যখন কর্ম যখন কর্তার স্থানে চলে যাচ্ছে তখন আমরা তাকে বলি কর্ম কর্তৃপক্ষের কর্তা। তো কর্তৃকারক মোটামুটি আমাদের শেষ। তো এরপর আসা যায় কর্মকারকে। তো কর্মকারক বলতে কি বোঝায়? কর্মকারক বলতে বোঝায় যে যখন কোনো কিছুকে আশ্রয় করে কর্ম সম্পাদিত হয় বা হচ্ছে কাজ সম্পন্ন হয় তখন আমরা তাকে বলি কর্মকারক। যেমন আমি বললাম যে আমি বল দিয়ে খেলি বা আমি কলম দিয়ে লিখি। দেখেন আমি যদি বলি হচ্ছে আমি লিখি তখন কিন্তু হচ্ছে একরকম হচ্ছে, কিন্তু আমি যখন বলছি আমি কলম দিয়ে লিখি তখন হচ্ছে, বা হচ্ছে আমি বল খেলি, আমি কি খেলি? বল খেলি। এই যে বিষয়টা আশ্রয় করে, কাকে আশ্রয় করে গড়ে উঠছে? বলকে আশ্রয় করে আমাদের কাজ হচ্ছে, খেলা হচ্ছে বলকে আশ্রয় করে, এই জন্য এটি হচ্ছে কর্মকারক। তো এইখানে হচ্ছে একটা খুব প্রচলিত নিয়ম আছে যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কর্মকারক। তবে এই থিওরিটা কিন্তু বা হচ্ছে এই নিয়মটা কিন্তু সবসময় সঠিক নয়, কারণ অনেক সময় দেখা যায় যে ইতরবাচক প্রাণীর ক্ষেত্রে, ইতরবাচক প্রাণী যেগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণীকে ধরা হয়, এই সকল প্রাণীর ক্ষেত্রে যদি আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন, বিশেষত কি দিয়ে যখন আপনি প্রশ্ন করবেন তখন যে উত্তরটা পাওয়া যাচ্ছে সেটি অনেক সময় কর্তৃকারক হয়। যেমন আমি উদাহরণ দিই যে পাখি আকাশে ওড়ে, তো আমি এটা দিয়ে যদি প্রশ্ন করি যে কি ওড়ে, উত্তর আসবে কিন্তু পাখি ওড়ে। তো কি দিয়ে আমি যখন প্রশ্ন করছি উত্তর হচ্ছে পাখি, এই পাখি কর্মকারক? পাখি কিন্তু কর্তৃকারক। তো কি দিয়ে প্রশ্ন করে কিন্তু আমরা সবসময় কর্ম পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমাদের কি বা কাকে দিয়ে হচ্ছে প্রশ্ন করার পরে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই বিষয়টিকে কেন্দ্র করে, এই বিষয়টিকে আশ্রয় করে কি কর্ম সম্পাদিত হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমরা তাকে অবশ্যই বলতে পারি কর্মকারক। তো এই যে কর্ম, এই কর্মকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। দুটো কি কি? এক হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্ম কোনটা এবং গৌণ কর্ম কোনটা? যদি হচ্ছে কোনো ব্যক্তিকে বোঝায়, কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয়, বা হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তরটা পাওয়া যায় সাধারণত আমরা বলি, তো সেটি হচ্ছে গৌণ কর্ম। এবং ব্যক্তি বাদে যদি অন্য কোনো বিষয় পাওয়া যায়, অন্য যে কোনো বিষয় পাওয়া যায় তখন আমরা তাকে বলি হচ্ছে কি বলি, তখন আমরা তাকে বলি হচ্ছে মুখ্য কর্ম। যেমন আমি যদি উদাহরণ দিই যে বাবা আমাকে পড়াচ্ছেন, তো এখানে কাকে পড়াচ্ছেন? আমাকে পড়াচ্ছেন। কাকে আশ্রয় করে গড়ে উঠছে? আমাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হচ্ছে। তো এখানে যখন হচ্ছে ব্যক্তিকে পাওয়া যাচ্ছে তখন এটি চলে যাচ্ছে গৌণ কর্মে। আর যদি ব্যক্তি না পাওয়া যায়, আমি যেমন বললাম যে আমি কি বলা যায়, আমি বল খেলি বা আমি ক্রিকেট খেলি। তো আমি কি খেলি? আমি ক্রিকেট খেলি। এই যে ক্রিকেট খেলা, এখানে ব্যক্তি বাদে অন্য একটা কর্ম পাওয়া যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি মুখ্য কর্ম। তো এই কর্ম আমরা তো গেলাম হচ্ছে কর্ম দুই প্রকার, কিন্তু কর্মকারককে চারটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সকর্ম ক্রিয়াকর্ম, একটা হচ্ছে সমধাতুজ ক্রিয়াকর্ম, একটা হচ্ছে উদ্দেশ্য বিধেয় কর্ম,
আর একটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার কর্ম। তো এগুলোকে হচ্ছে কিভাবে আলাদা করা হয়েছে, প্রথমে আসা যাক হচ্ছে সকর্ম ক্রিয়ার কর্ম। সকর্ম ক্রিয়া বলতে বোঝা হচ্ছে যে বাক্যে কর্ম থাকে, ক্রিয়ার কর্ম। কর্ম বলতে আমরা কি বুঝি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যখন হচ্ছে উত্তর পাওয়া যায়, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে হচ্ছে কর্ম বলে। স্বাভাবিক নিয়ম অনুসারে যে কর্মটা সেটা হচ্ছে সকর্ম ক্রিয়ার কর্ম। এরপর আসা যায় হচ্ছে সমধাতুজ ক্রিয়াকর্ম, যখন কাজ এবং কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হয়। আমি বললাম আমি খুব ঘুমিয়েছি, হচ্ছে এমন হাসি হেসো না। দেখেন, কাজ ঘুমানো এবং ঘুম, অথবা হাসি এবং হেসো না, এই যে কাজ এবং ক্রিয়া, এই দুটি বিষয় হচ্ছে কর্ম এবং হচ্ছে ক্রিয়া যখন হচ্ছে একই ধাতু থেকে উৎপন্ন হচ্ছে তখন আমরা বলি সমধাতুজ ক্রিয়ার কর্ম। এরপরে থাকে হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় কর্ম। উদ্দেশ্য এবং বিধেয় কর্ম কি, যখন হচ্ছে দুটি কর্ম থাকে। যেমন আমরা বললাম যে হচ্ছে আমি শ্রমিককে পারিশ্রমিক দিচ্ছি। তো এই বাক্যে আমি শ্রমিককে পারিশ্রমিক দিচ্ছি বিষয়টাকে হচ্ছে আমি যদি কিভাবে আলাদা করি, কর্মকে আলাদা করি, পারিশ্রমিকও একটা কর্ম, শ্রমিকও কিন্তু একটা কর্ম, দুটো কর্ম চলে আসছে। তো এইখানে হচ্ছে প্রধান কর্ম কোনটা হচ্ছে, প্রধান কর্ম হচ্ছে কাকে দিচ্ছি, শ্রমিককে দিচ্ছি। কি দিচ্ছি, পারিশ্রমিক দিচ্ছি। তো যখন হচ্ছে প্রধান কর্ম থাকবে, যখন যেখানে হচ্ছে যে কর্মটাকে প্রাধান্য দেওয়া হবে সেটি হচ্ছে উদ্দেশ্য কর্ম, এবং যেটির এবং কর্ম এই যে উদ্দেশ্য দিয়ে যে কাজটি করা হবে, উদ্দেশ্যকে ব্যবহার করে যে কাজটি করা হবে, যে কর্মটিকে ব্যবহার করা হবে সেটা হচ্ছে বিধেয় কর্ম। তো আমি শ্রমিককে পারিশ্রমিক দিচ্ছি, এখানে উদ্দেশ্য হচ্ছে শ্রমিককে এবং বিধেয় কর্ম হচ্ছে পারিশ্রমিক কর্ম। তো এরপরে আসা যাক প্রযোজক ক্রিয়ার কর্ম। আমরা প্রযোজক কর্তা তো জেনেছি যে হচ্ছে বাবা সন্তানকে পড়াচ্ছেন। তো এই যে বাবা সন্তানকে পড়াচ্ছেন, এখানে হচ্ছে প্রযোজক ছিল বাবা এবং প্রযোজক ছিল সন্তান। তো একইভাবে এখানে কিন্তু কর্মও থাকে। যেমন আমি বললাম ছেলেটিকে বই পড়াও। দেখেন, ছেলেটিকে বই পড়ানো, এখানে ছেলেটিকে নিজে পড়ছে, ছেলেটি তো নিজে পড়ছে না। তাহলে কি থাকে যে হচ্ছে বই একটা কর্ম, কিন্তু এই যে ছেলেটিকে সে নিজে পড়ছে না, তাকে পড়ানো হচ্ছে। কাকে, ছেলেটিকে। আমরা কাকে দ্বারা যখন প্রশ্ন করছি তখন উত্তর পাচ্ছি কি, ছেলেটিকে। এখানে ছেলেটি হচ্ছে প্রযোজক কর্তা, প্রযোজক ক্রিয়ার কর্ম। তো এটা হচ্ছে কর্ম গেল, কর্তৃকারক গেল, কর্মকারক গেল। এখন আসা যাক করণ কারকে। করণ কারক বলতে কি বুঝে, প্রথমে করণ বলতে কি বুঝে সেটা নিয়ে একটু আলোচনা করি। করণ বলতে বুঝে হচ্ছে যন্ত্র, সাহায্যকারী বা সহায়ক, বা হচ্ছে যার দ্বারা কাজ করা হয়। তো করণ কারক বলতে একইভাবে বোঝায় হচ্ছে কোনো কাজ যখন হচ্ছে কোনো কিছু সাহায্য নিয়ে করা হয় তখন তাকে বলে করণ কারক। যেমন আমি বললাম যে আমি লিখি। তো আমি লিখি যখন বলবো তখন হচ্ছে সাধারণভাবে আমি একটা কাজ করছি, কিন্তু আমি যখন বলবো আমি কলমে লিখি, অবশ্যই কোন একটা কলমের সাহায্য নিয়ে আমি লিখছি। কলম হচ্ছে আমার কর্ম সম্পাদনের যন্ত্র। তো এই যে কর্ম সম্পাদনের যন্ত্র, এই যন্ত্রটিকে বলা হবে হচ্ছে করণ, এবং হচ্ছে বাক্যে হচ্ছে আমরা একে বলবো করণ কারক। তো অনেক সময় দেখা যায় যে হচ্ছে কর্মকারক এবং করণ কারকের মধ্যে হচ্ছে একটা হচ্ছে কনফ্লিক্ট তৈরি হয়, যে হচ্ছে আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোনটি কর্মকারক বা কোনটি করণ কারক। তো এই বিষয়টি জানার জন্য একটা উদাহরণ দিলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি বললাম যে হচ্ছে আমি ফুটবল খেলি, আমি বললাম ছেলেটি ফুটবল খেলে এবং ছেলেটি ক্রিকেট খেলে। তো দুইটা কিন্তু অনেকটা একই ধরনের বাক্য, কিন্তু এর মধ্যে কোনটি কর্মকারক হচ্ছে এবং কোনটি করণকারক হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। যে প্রথমত যদি এমন হয় যে হচ্ছে কার্য সম্পাদনের নাম এবং উপকরণ, নাম এবং উপকরণ যদি একই হয় তখন আমরা তাকে বলতে পারি করণকারক। যেমন খেলা, ফুটবল একটা খেলার নাম, আমরা সবাই জানি। ক্রিকেট একটা খেলার নাম, এটাও আমরা জানি। কিন্তু ফুটবল আপনি যখন খেলবেন আপনি কিন্তু ফুটবল দিয়েই খেলবেন, কিন্তু আপনি যখন ক্রিকেট খেলবেন তখন অবশ্যই আপনি ক্রিকেট কোনো বস্তু দিয়ে খেলতে পারবেন না। আপনার খেলার জন্য ব্যাট উপকরণ কি হবে, একটা ব্যাট লাগবে, বল লাগবে বা স্টাম্প লাগবে। উপকরণগুলো হচ্ছে আলাদা। তেমন মানে খেলার নাম বা কাজের নাম এবং কাজের উপকরণগুলো কিন্তু আলাদা হচ্ছে, কিন্তু কাজের নাম ফুটবলের ক্ষেত্রে কাজের নাম এবং উপকরণ দুটো একই হচ্ছে। তো আমরা এইভাবে মনে রাখবো, যদি কাজের নাম এবং উপকরণ একই হয় তখন আমরা তাকে কর্মকারক বলবো, আর কাজের নাম এবং উপকরণ যদি আলাদা হয় তখন আমরা তাকে কর্মকারক বলবো। তো কর্মকারক এই একটাই সমস্যা হয় সাধারণত। তো এরপর আসলে সম্প্রদান কারক। সম্প্রদান কারক বলতে বোঝায়, একটু খেয়াল করেন, যে যাকে শত বা মালিকানা ত্যাগ করে দান করা হয়। কি দান করা হয় এটা কিন্তু হচ্ছে বিষয় না, বিষয় হচ্ছে কাকে দান করা হচ্ছে।
তো অনেক বৈয়াকরণ আছেন যারা মনে করেন যে এই সম্প্রদান কারক হচ্ছে কর্মকারকের একটা অংশ। তারা এটাকে আলাদাভাবে দেখেন না বা এই সম্প্রদান কারককে স্বীকারও করেন না। তবে অনেক ক্ষেত্রে আলাদা করা হয়। তো যেহেতু আমরা আলাদা অনেক ক্ষেত্রেই করা হয়, সেহেতু আমরা সম্প্রদান কারক নিয়ে আলাদাভাবে আলোচনা করছি। তো সম্প্রদান কারকের মূল বিষয় হচ্ছে যাকে মালিকানা বা স্বত্ব ত্যাগ করে কোনো কিছু দান করা হয়, যাকে ত্যাগ করার পরে কোনো কিছু দেওয়ার পরে সেই জিনিসটা ফেরত নেওয়া হবে না। যেমন ভিখারিকে ভিক্ষা দাও, খুব কমন একটা উদাহরণ। এই ভিখারিকে ভিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু ভিখারিকে ভিক্ষা দেওয়ার পরে সেটা আবার ফেরত নিচ্ছেন না। তো এখানে করণকারক কি হচ্ছে? ভিক্ষা। ভিক্ষা কিন্তু হচ্ছে না কেন? এই জায়গায় কিন্তু হচ্ছে আমাদের অনেকেরই ভুল হয় যে বিষয়টা হচ্ছে যাকে সম্প্রদান করে কোনো কিছু দান করা হবে, যা দান করা হচ্ছে এই বিষয়টা কিন্তু না, যাকে দান করা হচ্ছে। তো ভিখারিকে যখন ভিক্ষা দান করা হচ্ছে, কাকে দান করা হচ্ছে? ভিখারিকে দান করা হচ্ছে। বা অনেক সময় বলে যে সৎপাত্রে কন্যা দান। তো সৎপাত্রের ক্ষেত্রে বাবারা সাধারণত যখন হচ্ছে কন্যাকে বিয়ে দিয়ে দেন, তখন কিন্তু হচ্ছে সাধারণত তারা এটা মনে করেই দেন যে হচ্ছে আমরা বিয়ে দিয়ে দিচ্ছি, মেয়েকে হচ্ছে একবারেই দিয়ে দিচ্ছি, মালিকানা ত্যাগ করে দিয়ে দিচ্ছি। তো এই সকল ক্ষেত্রে কাকে দেওয়া হচ্ছে? সৎ পাত্রকে। তাহলে সম্প্রদান কারকটা হচ্ছে সৎ পাত্র। তো আর অনেক সময় ক্ষেত্রে হচ্ছে এই কর্মকারকের সঙ্গে হচ্ছে আবার হচ্ছে এই সম্প্রদান কারকের একটা জটিলতা তৈরি হয় যে কোনটি সম্প্রদান কারক আর কোনটি হচ্ছে কর্মকারক। এমন কিছু উদাহরণ আছে, যেমন আমি বললাম সমিতিতে চাঁদা দাও। সাধারণত সমিতিতে চাঁদা দেওয়ার ক্ষেত্রে কি হয় যে আমরা একটা কল্যাণ ফান্ডে চাঁদা দেই, যে চাঁদাটা হচ্ছে বিভিন্ন আমাদের কল্যাণ কাজে ব্যবহার করা হয়, এই জন্য আমরা সমিতিতে একটা চাঁদা প্রদান করে থাকি। তো এই ক্ষেত্রে এটা কিন্তু আমরা দিচ্ছি কোনো মালিকানা ত্যাগ করি, এটা থেকে কিন্তু আমরা কোনো কিছু পাওয়ার আশা করছি না, বা হচ্ছে এই টাকাটা কিন্তু আমরা ফেরত পাচ্ছি না। তো এই যে সমিতিতে যখন আমরা চাঁদা দিচ্ছি, এই বিষয়টা হয়ে যাচ্ছে সম্প্রদান কারক। কিন্তু একই ধরনের প্রশ্ন যদি বলা হয় সমবায় সমিতিতে চাঁদা দাও, সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে সমবায় সমিতিটা আসলে কি। সমবায় সমিতিতে সাধারণত হচ্ছে একসঙ্গে চাঁদা প্রদান করা হয় এবং একটা নির্দিষ্ট সময় পর পর সুদ আসল সহ হচ্ছে ওই টাকাটা তাকে ফেরত দেওয়া হয়। তো এই সমবায় সমিতিতে কিন্তু হচ্ছে টাকাটা শত ত্যাগ করে বা মালিকানা ত্যাগ করে কিন্তু দেয়া হচ্ছে না। এখানে দেয়া হচ্ছে টাকা জমা রাখার জন্য, যেখানে সুদ আসল দুটো একসঙ্গে একটা নির্দিষ্ট সময় পরে দেয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে সম্প্রদান বলতে পারবো না। সম্প্রদান হওয়ার মূল শর্ত হচ্ছে যে মালিকানা বা শত ত্যাগ করে দান করতে হবে। তো এই হচ্ছে সম্প্রদান। তো এরপর আসে হচ্ছে অপাদান। অপাদানের ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয় একটু মনে রাখতে হবে, যে যা হতে বিচ্যুত, আরম্ভ, ভীত, বিরত প্রভৃতি বোঝায়। অর্থাৎ কোনো কিছু হতে এই বিচ্যুত, আরম্ভ, ভীত, শুরু বা হচ্ছে থেকে এই সকল বোঝাবে, বা হচ্ছে জাত এই সকল বোঝাবে, তখন আমরা তাকে অপদান কারক বলবো। যেমন আমি বললাম হচ্ছে তিল থেকে তেল হয়, কি হচ্ছে? উৎপন্ন হচ্ছে, তিল থেকে তেল উৎপন্ন হচ্ছে, এটা অপদান কারক। আবার আমি বললাম বাবাকে আমি ভয় পাই বা আমি বাঘকে ভয় পাই, যখন হচ্ছে ভীত বোঝাচ্ছে, তখন হচ্ছে এটি অপদান কারক। তো এই যে বিষয়গুলো অনেক সময় দেখা যাচ্ছে যে অধিকরণ কারকের সঙ্গে হচ্ছে অপদান কারকের একটা জটিলতা তৈরি হয় উত্তর করার ক্ষেত্রে। এটাকে বলে নিই অধিকরণ কারকটা কি। অধিকরণ কারক হচ্ছে যখন ক্রিয়া সম্পাদনের স্থান এবং কাল। আমি বললাম আমি সকালে স্কুলে যাই, তো এখানে সকালে হচ্ছে কাল, স্কুলে হচ্ছে স্থান। তো ক্রিয়া সম্পাদনের স্থান এবং কাল এই দুটো বিষয়কে হচ্ছে অধিকরণ কারক বলে। তো আমি একটা যদি উদাহরণ দিই, যে আমি ঢাকা থেকে খুলনা গেলাম। দেখেন আমি ঢাকা থেকে খুলনা গেলাম, এইখানে হচ্ছে ঢাকা থেকে আমি যাচ্ছি খুলনাতে। তো স্থান যদি আমি বলি ঢাকাকেও স্থান বলা যায়, খুলনাকেও স্থান বলা যায়, তাহলে কি এটা ঢাকা অধিকরণ হবে? অনেকের মনে এমন প্রশ্ন আসতে পারে। তবে এক্ষেত্রে সহজ বিষয় হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে ঢাকা থেকে আমি খুলনা যাচ্ছি মানে ঢাকা হতে যাচ্ছি, ঢাকা থেকে আরম্ভ করেছি। যখন আরম্ভ বুঝি আমরা কি জানি? আমরা জানি যে অপদান কারক হচ্ছে। কিন্তু খুলনা থেকে কিন্তু আমরা কোনো কিছু আরম্ভ করছি না, শেষ করছি। তো এই যে আলাদা একটা নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে, যখন খুলনাকে একটা স্থান হিসেবে বোঝানো হচ্ছে, শুধু একটা স্থান, তো এইটা অধিকরণ কারক। কিন্তু আমি যখন বলবো ঢাকা থেকে খুলনা যাচ্ছি, ঢাকা থেকে তার মানে হচ্ছে ঢাকা থেকে শুরু করেছি, ঢাকা থেকে বিচ্যুত হয়ে আমি খুলনা যাচ্ছি, এই যে যখন বিষয়গুলো বোঝাচ্ছে তখন হচ্ছে ঢাকা অপদান কারক। এই ক্ষেত্রে আমাদেরকে সহজভাবে যদি আমরা মনে রাখি, সহজভাবে বোঝার জন্য আমরা এভাবে বলতে পারি যে অপদান কারকের ক্ষেত্রে এমন হবে যে কোনো স্থান,
কোনো স্থান থেকে যদি হচ্ছে কোনো কিছু কমে যায়, যদি কোনো স্থান থেকে কোনো কিছু কমে যায় তখন আমরা তাকে বলবো অবদান কারক। আর যদি কোনো স্থান থেকে হচ্ছে কোনো কিছু বেড়ে যায় অথবা অপরিবর্তিত থাকে, স্থির থাকে, তখন আমরা তাকে বলতে পারি অধিকরণ কারক। এই ঢাকা থেকে যখন আমি খুলনা যাচ্ছি তখন বিষয়টা কি হচ্ছে, ঢাকা থেকে খুলনা। তো ঢাকা থেকে দেখা যাচ্ছে ঢাকা থেকে যখন আমি ছেড়ে যাচ্ছি তার মানে হচ্ছে ঢাকায় কমে যাচ্ছে, ঢাকা থেকে খুলনা যাচ্ছে, খুলনা বেড়ে যাচ্ছে, বা আমি খুলনা অপরিবর্তিতও যদি থাকে তখন আমরা তাকে বলতে পারি, খুলনাকে বলতে পারি অধিকরণ কারক এবং ঢাকা হচ্ছে অবদান কারক। দুটো উদাহরণের মাধ্যমে এটা বোঝানো যায়। যেমন হচ্ছে আমি বলি তিলে তৈল আছে, আরেকটা হচ্ছে তিলে তৈল হয় বা তিল হতে তৈল হয়। একটু দেখেন প্রথমটা আমি তিলে তৈল আছে। তো তিলে তৈল আছে বলতে কি বোঝায়, যে তিল তেল হচ্ছে তিলের মধ্যে থাকার জায়গা, তো তিল হচ্ছে তেলের রাখার স্থান। তো তিলে তৈল আছে বলতে বোঝে এই তৈলটা হচ্ছে তিলের মধ্যে থাকে, এখানে কিন্তু অপরিবর্তিত থাকছে, কোনো কিছু কমেও না কোনো কিছু বাড়েও না। কিন্তু আমি যখন বলবো তিল থেকে তৈল হয় বা তিলে তৈল হয়, এখানে কিন্তু কি বোঝাচ্ছে দেখেন, তৈল তৈল হচ্ছে উৎপন্ন হচ্ছে তেল থেকে, উৎপন্ন বোঝাচ্ছে। তো যখন এই বিষয়গুলো বোঝা যায় উৎপন্ন, জাত, ভীত, গৃহীত, বিরত থাকা, হতে, এই সকল বিষয়গুলো বোঝাচ্ছে, তখন হচ্ছে সেটা অপদান কারক। আর যখন হচ্ছে সময় এবং স্থানকে আলাদাভাবে নির্দেশ করছে তখন সেটা অধিকরণ কারক। তো অবদান কারক তো গেল, শেষ থেকে অধিকরণ কারক। অধিকরণ কারক থেকে মোটামুটি একটা আমরা ধারণা পেয়েছি। তো আরো কিছু বিষয় অধিকরণ কারকের আছে, যেমন অধিকরণকে হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: কালাধিকরণ, আধারাধিকরণ এবং ভাবাধিকরণ। তো কালাধিকরণ তো আমরা হচ্ছে বুঝতে পেরেছি, কাল কাল হচ্ছে সময়ের সাথে নির্দিষ্ট। যেমন আমি বলি আমি সকালে স্কুলে যাই, তো যখন হচ্ছে কোনো সময়কে নির্দেশ করছে তখন আমরা তাকে কাল বলছি। আধারাধিকরণ, আধারাধিকরণ হচ্ছে ক্রিয়া সম্পাদনের স্থান বা আধার। যেমন হচ্ছে পুকুরে মাছ আছে, মাছ একটা, পুকুর হচ্ছে একটা স্থান বোঝাচ্ছে ক্রিয়া সম্পাদন হওয়ার, তো এই পুকুরটাকে হচ্ছে আমরা আধার বলছি। এরপরে থাকে হচ্ছে ভাবাধিকরণ। ভাবাধিকরণ বলতে বোঝা হচ্ছে যখন কোনো কাজের উপরে হচ্ছে একটি ক্রিয়া নির্ভর করে। বিষয়টিকে যদি একটু উদাহরণের সাহায্যে বোঝাই, দেখেন যে আমি বলছি যে আলোয় আধার কাটে, এই আধার কাটা বিষয়টি হচ্ছে আরেকজনের উপর নির্ভর করছে। কিসের উপর নির্ভর করছে? আলোর উপর নির্ভর করছে। তো যেমন হচ্ছে একটা কাজ হচ্ছে অন্য কিছুর উপর নির্ভর করবে, অন্য একটা কাজের উপর নির্ভর করবে, তখন আমরা তাকে বলবো ভাবাধিকরণ। বা হচ্ছে বলে শিক্ষায় অন্ধকার দূরভূত হয়, বা সূর্যোদয় ঘটলে অন্ধকার দূরভূত হয়। তার মানে অন্ধকার দূরভূত হওয়া এটা কিন্তু আরেকজনের উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? আলো জ্বালানো বা শিক্ষার উপরে, বা হচ্ছে আমরা যদি বলেছি সূর্যের উপর নির্ভরশীল। তো এই যে বিষয়গুলো, একটা যে কাজ যখন আরেকটা কাজের উপর নির্ভরশীল হয় তখন আমরা তাকে বলি ভাবাধিকরণ। তো কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ তিনটা গেল, কিন্তু আরেকটা বিষয় থাকে, এই যে আধারাধিকরণ, এই আধারাধিকরণকে হচ্ছে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ঐকদেশিক, অভিব্যাপক, আর হচ্ছে বৈষয়িক। ঐকদেশিক কি, আমরা যদি একটু উদাহরণ দেখি, দেখেন ঐকদেশিক আর অভিভাবকটা বের করা সোজা। তো আমি বললাম হচ্ছে পুকুরে মাছ আছে, ঐকদেশিকের উদাহরণ হচ্ছে পুকুরে মাছ আছে, আর অভিভাবকের উদাহরণ হচ্ছে পুকুরে পানি আছে। একটু দেখেন তো বিষয়টা কি হয়। মাছ, পুকুরে কি হচ্ছে সমস্ত জায়গায় মাছ থাকে, বিষয়টা কি এমন? বিষয়টা কিন্তু এমন না, পুকুরের কোনো নির্দিষ্ট স্থানে মাছ থাকে, কিন্তু পানির ক্ষেত্রে কিন্তু পুরো পুকুরটা জুড়েই পানি থাকে। তো এই যে বিষয়গুলো যখন কোনো স্থানে পুরোটা জুড়েই হচ্ছে থাকবে তখন হচ্ছে সেটি অভিব্যাপক হচ্ছে। আর যখন পুরো অংশের মধ্যে কিছু অংশকে নির্দেশ করছে, যেমন আমি বললাম সুন্দরবনে বাঘ আছে, তার মানে কি এমন যে সুন্দরবনে পুরোটা অংশ জুড়ে বাঘ আছে? বিষয়টি কিন্তু এমন না। সুন্দরবনের নির্দিষ্ট কিছু জায়গায়, যেমন হিরন পয়েন্ট বা হচ্ছে টাইগার পয়েন্ট, এমন কিছু জায়গা হচ্ছে বাঘকে দেখা যায়। তো এই যে বিষয়গুলো একটা নির্দিষ্ট জায়গায় থাকা সত্ত্বেও পুরো বিষয়টাকে যখন নির্দেশ করে তখন আমরা তাকে বলি ঐকদেশিক। আর একটা থাকে হচ্ছে বৈষয়িক। বৈশ্বিক বলতে বোঝে কোনো একটা বিষয়, কোনো একটা টপিকে দক্ষতা। আমি যেমন বললাম যে বাঙালি সৈন্যরা যুদ্ধে ভালো, বা আমি অঙ্কে ভালো, বা আমি ইংলিশে ভালো, এই জন্য কথাগুলো বলছি, কোনো একটা বিষয়ে হচ্ছে দক্ষতা বোঝাচ্ছে, তখন হচ্ছে তাকে বলছে বৈষয়িক। এই ছিল হচ্ছে অধিকরণ কারকের বিষয়গুলো। তো আশা করা যায় হচ্ছে কারকের আলোচনা নিয়ে আমাদের আরো কারো কোনো ধরনের কনফিউশন থাকবে না, এবং পরবর্তীতে কারকের যে ধরনের প্রশ্নগুলো আসবে আমরা সবগুলো প্রশ্নই সঠিক অ্যান্সার করতে পারবো। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।